আমি আর মহুয়া আবারও চলে এসেছি আপনাদের কাছে, আর আমাদের সঙ্গে তো আপনারা আছেনই। আপনারা যে পরিমাণ আমাদের কমেন্ট লিখে পাঠাচ্ছেন যে আপনাদের অনেক ভালো লাগছে, আপনারা আমাদের কাছে জানতেও চাইছেন, বলছেনও যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আমরা সেই রকমই চেষ্টা করছি আপনাদের এই প্রশ্নগুলো ধরে মা বা ঠাকুরের দেখানো পথে একটু হাঁটার চেষ্টা করছি আমরাও। তবে আপনারা কিন্তু আমাদের এখনও তেমন কিছু ভার্টিক্যাল ভিডিও করে পাঠাননি, যেটা আমরা বারবার বলছি আপনারা একটু ভার্টিক্যাল ভিডিও করে পাঠান। যে কোনো ঘটনা, যে কোনো মানুষ বা আমাদের এই পার্সোনাল স্পিরিচুয়ালের আলোচনা আপনাদের জীবনে কোনো রকম কীভাবে পজিটিভ কোনো এনার্জি দিচ্ছে কিনা, কোনো চিন্তা ভাবনার কোনো রকম পরিবর্তন করছে কিনা পজিটিভ ওয়েতে আমাদের লিখে পাঠান। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের পরপর আলোচনাগুলো আপনারা যেমন শুনতে পাবেন, আমরাও বুঝতে পারবো যে আসলে আমাদের সঙ্গে আপনারা কে কে আছেন, কতজন মানুষ আছেন। তাহলে আমরা এই আলোচনাগুলো, আড্ডাগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য আরও একটু অনুপ্রেরণা পাই, আরও একটু সাহস পাই। আজকে আমরা একেবারে চলে আসব ঠাকুরের কথায়। আমাদের আজকে হাতে কথামৃত আছেই। আমরা আগের দিন যেখানে ছেড়েছিলাম সেটা বোধহয় প্রায় 1-2 সপ্তাহ আগে, নাকি এক সপ্তাহ আগে আমরা যেখানে ছেড়েছিলাম সেখানে থেকেই আমরা যদি এগোই, আমরা দেখব যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কেশবচন্দ্র সেন জাহাজ নিয়ে এসেছেন ঠাকুরকে নিয়ে যাবেন বলে বেড়াতে, এবং সঙ্গে অবভিয়াসলি আরও অনেক লোকজন আছে। এবং মাস্টারমশাই জাহাজে দাঁড়িয়েই দেখছেন ঠাকুর আবার সমাধিস্থ হচ্ছেন। সে এক অসাধারণ বর্ণনা। আমরা যারা জানি, আমরা যারা কথামৃত পড়ি, আমরা সকলে আমরা সেই বর্ণনা একেবারে ছবির মতো আমাদের চোখের সামনে দেখতে পাবো। এর আগের দিন যেমন আমরা বেশ কয়েক সপ্তাহ আগে যেমন আলোচনা করেছিলাম, ওইখানে নাটমন্দিরে একা হেঁটে বেড়াচ্ছেন ঠাকুর, অনপেক্ষ, একেবারে যেভাবে আর কি একজন সিংহ হেঁটে বেড়ায় সেইভাবে। তো ওই রকমভাবেই এটা আবার একটা অন্য মাঝ সমুদ্রে, একেবারে জাহাজ, মানে মাঝ নদীতে একেবারে জাহাজের মধ্যে, আকাশে খোলা নীল আকাশ, ঠাকুর যে সমাধিস্থ হবেন এটা খুব স্বাভাবিক। কারণ আমরা দেখেছি এর আগে ছোটোবেলায় আলপথ দিয়ে হেঁটে আসতে আসতে ঠাকুর নীল আকাশের বুকে সাদা বকের শাড়ি দেখে, পাখি দেখে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন। মানে প্রকৃতির, আমরা বলি না কোথাও বেড়াতে গেলে কি অপূর্ব সৃষ্টি, মানে মনে হয় তুলির টানকে যেন আকাশে তুলি দিয়ে এঁকে রেখেছেন, সেই রকমভাবে। এবং এই কথাগুলো আছে বিভিন্ন বিষয় নিয়ে। তারপরে সকলে সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ থেকেই ঠাকুরবাড়ির শোভা দেখছেন। শরতের নীল আকাশ, চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া, উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলো তখনও দেখা যাচ্ছে। বকুলতলার কাছে একটা কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগ, আর একটি নহবতখানা দেখা যাচ্ছে। দুটো নহবতখানার মাঝখানে বাগানের পথ, ধারে ধারে বেশ ছোটো ছোটো ফুলের গাছ লাগানো। ব্রাহ্মভক্তদের মনের মধ্যে একটা কোমল ভাব, আবার আসছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরকম দর্শন সত্যি মানুষের কপালে তো সবসময় ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। এভাবেই চলছে। নৌকো এসে লাগলো, সকলেই শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য ব্যস্ত। তাহারা বাহির হইতে উকি মারিয়া দেখছেন রামকৃষ্ণকে, ঠাকুর বসিয়া আবারও সমাধিস্থ এবং সম্পূর্ণ বাহ্য শূন্য। সকলে এক দৃষ্টে তাকিয়ে আছেন। মাস্টারমশাই লিখছেন, কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশবচন্দ্র একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানলা খুলে দেবেন বলে। এই সময় আস্তে আস্তে ঠাকুরের সমাধি ভঙ্গ হলো। ঠাকুর যে সম্পূর্ণ আবার চেতনাতে ফিরে এলেন তা নয়, একটু একটু করে সমাধি ভঙ্গ হচ্ছে, পূর্ণমাত্রায় এখনও ভাব রয়েছে। সেই অবস্থাতেই অস্ফুট স্বরে ঠাকুর একটা কথা বললেন। তার আগে আমি আর একবার একটু ওই লাইনটা পড়ি। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। কেশবচন্দ্র গিয়ে জানলাটা খুলে দিলেন। এবার ঠাকুরের সমাধি ভঙ্গ হলো। ঠাকুরের ভাব রয়েছে। ঠাকুর আস্তে আস্তে অস্ফুটে বলছেন, মা আমায় এখানে আনলি কেন?
আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? তার পরের ঘটনাটা আমরা যদি বলি আর একটু এগোই, ঠাকুর দেখছেন সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতরে বদ্ধ অবস্থায় ভেতরে রয়েছে, তারা হয়তো বাইরে আসতে পারছেন না। এগুলো মাস্টারমশাই কনস্ট্যান্ট ভাবছেন যে বেড়ার ভিতরে থেকে তিনি কাদের রক্ষা করবেন, কারা বেড়ার ভেতরে আছে আসলে। বেড়া মানে ভেবে দেখুন কঞ্চির সরু সরু দিয়ে এরকম জালি 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 ফোকর পুরো ভর্তি, যেটা একদম একটা ঘিরে থাকে সেই রকম জালি জালি বেড়া, যেখানে ফাঁক বলতে সামান্য দুটি কঞ্চি এরকম যায় এরকম যায়, তার মাঝে যে ছোট্ট একটু ফাঁক, ওই রকম একটা বেড়া কল্পনা করছেন। এবং মাস্টারমশাই ভাবছেন যে ঠাকুর কি এরকম বলছেন, কেবল বাড়ির ভিতরে জিনিসগুলিকে দেখিতে পাইতেছি আর মনে করিতেছি যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম কামিনী ও কাঞ্চন, তাই কি ঠাকুর এমন কথা বলছেন যে আমাকে এখানে আনলি কেন, আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? যে আমরা কি সারাক্ষণ এই আশেপাশের জিনিসগুলো নিয়ে বড় চিন্তিত হয়ে থাকি? আমরা কি সারাক্ষণ কামিনী কাঞ্চন আর বিষয় ভাবনাতে পুরো রকম বদ্ধ হয়ে আটকে থাকি? ঠাকুর তখনও বেশি করে ভালো কথা বলতে পারছেন না, হালকা হাসছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। তার আগে একজন ব্রাহ্মভক্ত বলছেন যে মহাশয়, এরা সব পওহারি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। তখন আর একজন বলছে ব্রাহ্মভক্ত, মহাশয় পওহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। তখন তার উত্তরে ঠাকুর হালকা হেসে বললেন, খোলটা, মানে কার ছবি রেখেছেন। এরপরে চলছে ঠাকুর কি বলছেন, দেহ নানানভাবে মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন জর্জরিত হচ্ছেন যে বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ, দেহ অনিত্য, এর আদর করে কি হবে। এই রকম যখন মাস্টারমশাইয়ের মনের মধ্যে তোলপাড় হচ্ছে, হালকা হালকা গুঞ্জন, বিভিন্ন কথা হচ্ছে, পওহারি বাবা ঠাকুর হাসছেন, বলছেন খোলটা, একটু একটু করে সমাধিস্থ অবস্থা থেকে নামছেন সেই জ্যোতির্ময় পুরুষ। ঠাকুর একটু প্রকৃতিস্থ হয়েছেন, তখন তিনি বলছেন আবারও, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয়ে তার আবাসস্থান, তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এইরকম লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। সকলে তখন আনন্দ করল, একটা উচ্ছ্বাস হলো মনের মধ্যে। এই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করব, যে প্রশ্নটা আমাদেরও মনে বারবার আসে, যেখানে সে সকলে একটু থমকে দাঁড়ায়, যে ঠাকুর আমাদের বেড়ার ভেতর থেকে রক্ষা কি করতে পারেন, রক্ষা করবেন কি করে, বা রক্ষা করেন কি করে? এই প্রশ্নটা কোথা থেকে এলো এবং ঠাকুর এর কি সরাসরি উত্তর দিলেন আস্তে আস্তে নেমে এসে, সেটাও আমরা পড়ে শোনালাম। এবার এই পথ ধরে আমরা একটু হাঁটার চেষ্টা করব। দেখো মাস্টারমশাই তার বর্ণনাগুলোতে যা বলছেন, কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু কথায় মানে তো মারাত্মক, পুরো সেই বলে না, সেই পিন ফুটিয়ে দিচ্ছেন, একেবারে সেই পিন পয়েন্ট করে দিচ্ছেন। মাস্টারমশাই ঠিক তুমি যখন পড়ছিলে, যখন একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলে, মাস্টারমশাই একটা জায়গায় বলছেন যে সবাই খুব উৎসুক, আমরা যদি একটু আগে থেকে যাই, কারণ এই কেশব সেনের জাহাজ, এই দৃশ্যটা বা এই দিনটা, এই ঘটনাটার খুব ইম্পর্টেন্স। যেরকম রামকৃষ্ণ কথামৃতে কিছু কিছু দিন ভীষণ ইম্পর্টেন্ট, তার মানে এটা হচ্ছে মানে ওই একটা শ্রেষ্ঠ দিন বলতে গেলে। কারণ কেশব সেনের জাহাজের অনেকগুলো দিক আছে। এক, কেশব সেন স্বয়ং এসেছেন তার ভক্তবৃন্দ অনুচর সব নিয়ে, ব্রাহ্মভক্ত, এবং কেশব সেন সে সময় কলকাতা শহরের ঠাকুরের প্যারালাল যদি বলতে হয়, একদম মানে আমরা হয়তো যদি ওই সময় দাঁড়িয়ে দেখি, কেশব সেনের মাথা হয়তো ঠাকুরের কাছে নিচু, কিন্তু কেশব সেনের ফেম, কেশব সেনের ঐশ্বর্য, কেশব সেনের অরা মানে সব মিলিয়ে ঠাকুরের প্যারালাল। ঐশ্বর্য মানে জ্ঞান, শিক্ষিত, প্রচন্ড শিক্ষিত, প্রচন্ড জ্ঞানী, মানে কেশব সেন মানে কলকাতা পুরো কেশব সেনের পেছনে দাঁড়িয়ে আছে, কেশব সেন লিড করছেন একদম। এবং বিজয় কৃষ্ণ গোস্বামী। আমরা আজকে দাঁড়িয়ে হয়তো এই মানুষগুলোর ওই অরাটা বুঝতে পারবো না।
বিজয় কৃষ্ণ গোস্বামী, দুজন স্টলওয়ার্ট ওই জাহাজে বসে হ্যাঁ, আছেন। আমরা যদি ভাবি যে ওই সময় কোনো গুগল নেই, কোনো ডিজিটাল মাধ্যম নেই, কোনো ইনফরমেশন নেই, কেউ অত কাগজ পড়ছে না, কিন্তু দুটো মানুষ কলকাতাকে নতুন জোয়ার আনছে, নতুন আলো দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছেন। এবং কেশব আর বিজয়ের মধ্যে তখন যতদিন পর্যন্ত ওরা এক গ্রুপে একভাবে ছিলেন ততদিন একরকম ছিল। তো একটা সংকট দেখা দিয়েছে, মানে কলকাতা তো তাদের পেছনে দাঁড়িয়ে আছে, কলকাতার যুব সমাজ তাদের পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সময় আমি এই প্রেক্ষাপটে মানে এই ঘটনা আসার আগে একটু প্রেক্ষাপটটা যে কোথায় ঠাকুর আসছেন এবং বলছেন বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারো, একটু প্রেক্ষাপটটা জানা বোধহয় আমাদের একটু দরকার। তো যতদিন দুজনে একসঙ্গে ছিলেন ততদিন মানে একটা হই হই করে ব্রাহ্ম সমাজ এগোচ্ছে। তো এবং ব্রাহ্ম সমাজই কিন্তু তখন শেষ কথা, যে কারণে শ্রীরামকৃষ্ণ বারবার ধরে কলকাতায় ছুটে আসছেন, যে কারণে মাস্টারমশাই বলছেন আবার আসছেন একজন সনাতন ধর্ম। কেন, কোথায় এই কথাটার ইম্পর্টেন্স, এবং এটা আজকের দিনেও আমাদের এই সমাজেও যে আমরা কি করব ওই কথা শুনে তা নয়, আমাদের এই সমাজেও কোথায় প্রাসঙ্গিকতা আসছি। তো একটু প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। দুজনে এখন আলাদা হয়ে গেছেন, তার মানে গোটা কলকাতা যাকে ফলো করছে, মানে চোখ বেঁধে যাকে ফলো করছে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজের ভেতরে ভাঙন মানে একটা বড় সড়ো ভূমিকম্প হয়ে গেছে। এবং দুজনেই যে দুদিকে আলাদা হয়েছে, দুজনেই কিন্তু তাদের জ্ঞানে ধারে ধারে এবং ভারে সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তো প্রথম এটা হচ্ছে যে কার কার কাছে যাব, তারপরে তো কাদা ছড়াছড়ি, মানে একসময় আমি দুজনকেই গুরু মেনেছি, আজকের ধরো তোমার ভাগে মানে তোমার লোকজন তোমার ভাগে চলে গেছে, আর একজনের লোকজন আর একজনের ভাগে চলে গেছে, তো দুজনে তোমরা রাইভাল হয়ে দাঁড়িয়ে আছো এই রকম জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে। এবং দুজন মুখোমুখি এই প্রথম ঠাকুরকে কেন্দ্র করে বিজয় কৃষ্ণ ওই জাহাজে এসেছে, মানে ঠাকুরের কাছে বোধহয় বিজয় এসেছিলেন, এসে ওখানে পৌঁছেছেন, কেশব নিয়ে আসেননি বিজয় ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুর সব শুদ্ধ মানে নাড়া বেঁধে নিয়ে আসছেন, যে কারণে কেশব একটু বিব্রত হয়ে গেছেন বিজয়কে দেখে। কেশবচন্দ্র ভাবেননি যে বিজয় কৃষ্ণ এখানে থাকবেন। এবং মানে দুজনের দুদিক থেকে মানে দুজনের আচরণগত প্রচুর তফাৎ। কেশব সেন যেটা একেশ্বর ব্রহ্মবাদী, বিজয় কৃষ্ণ কিন্তু গোস্বামী বংশের। তিনি যদিও পেটের জন্য আচার্যের পদ ধরেছিলেন, মানে একদম পুরো মাইনে করা আচার্য ব্রাহ্ম সমাজের, কিন্তু বিজয় কৃষ্ণের রক্তে ওই অদ্বৈত গোস্বামী মানে ওই ধারাটা। ঠাকুর নিয়ে এসে বসিয়েছেন, মানে কেশব একটু থতমত খেয়ে গেছেন। এবং কেশবের ব্রাহ্ম সমাজের লোকজনও যারা ভর্তি হয়ে বসে আছে তারাও নিশ্চয়ই একটু মানে একটু নড়ে গেছে যে কি করা উচিত। এবং মাস্টারমশাই যে কথাটা বললাম যে এই সনাতন ধর্ম আসছেন, এই যে ব্যাপারটা লিখছেন, কারণ তারা তো দুজনেই এই হিন্দু সমাজ বা এই যে বৈদিক যা আমাদের আচার ক্রিয়াকাণ্ড এই সমস্তকে তো অস্বীকার করে, সব ব্যাপারটাকে অস্বীকার করে তারা যে হ্যাঁ ব্রহ্ম এক, কিন্তু তারা শুধুমাত্র এই খ্রিশ্চান প্রভাবে প্রভাবিত হয়ে তাদের ওই শিক্ষাটা, তাও সেখানে পুরোপুরি ঔপনিষদিক দর্শন নয়, খ্রিশ্চান প্রভাব ব্যাপক মাত্রায় আছে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে তারা প্রচার চালিয়ে যান, যার কন্ট্রাডিক্ট করছেন না ঠিক ঠাকুর, কারণ ঠাকুরের কাছে তো সর্বধর্ম সমন্বয়। ঠাকুরের কাছে কেশব সেনও শিখছেন, বিজয় গোস্বামীও শিখছেন, ঠাকুর গোটা ধর্মটাকে রিপ্রেজেন্ট করছেন। মাস্টারজি কি সুন্দর কথাটা লিখেছেন, সনাতন ধর্মের ধার্মিক বা কিছু তার নয়, মূর্তিমান সনাতন ধর্ম আসছেন, মানে যার মধ্যে সমস্ত তত্ত্ব প্রতিফলিত হচ্ছে, সমস্ত ধারা প্রতিফলিত হচ্ছে, যে কারণে তিনি বিজয়েরও যতটা কাছের, কেশবেরও ঠিক ততটা কাছের। এবং ঠাকুর এসে তিনি তো সমাধিস্থ অবস্থায় আসছেন, এসে অর্ধভাজ্যদস্য অবস্থায় বসছেন, পাভারি বাবার কথাতেও তার পুরোপুরি চেতনা ফিরছে না। তারপর যখন একটু একটু করে নামছেন, তিনি কিন্তু প্রথমেই দেখো একদম স্ট্রাইক কোথায় করলেন, ভক্তের হৃদয় তার বৈঠকখানা, সেই নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা হয়নি, কোনো রকম প্রশ্ন হয়নি। আর তার আগে মাকে কি বললেন যে আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো, কারণ তিনি এসে ওই অবস্থাতে, এবং তিনি তো সমাধিস্থ অবস্থায় এসেছেন, যে কারণে তার তখন বাহ্যিক দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি সমস্ত খুলে আছে, মানে তিনি তো তখন বিশ্ব চেতনার সঙ্গে লীন হয়ে আছেন, যে কারণে তিনি সামনের ব্যাপারটা মানে তাদের ওই যে আমরা মানে কিছুটা তো খণ্ড দৃষ্টিতে আমরা শুধু সামনে ঢুকে দেখি, আর অখণ্ড দৃষ্টিতে তো গোটাটা দেখি। তিনি তো তখন অখণ্ড দৃষ্টি নিয়ে বসে আছেন, হ্যাঁ ওই যোগাযোগটা তখন একদম মানে গভীরভাবে লীন হয়ে রয়েছেন, ভীষণভাবে। তিনি তো তখন অখণ্ড দৃষ্টি নিয়ে বসে আছেন। অখণ্ড দৃষ্টিতে প্রবলেমটা যে এতগুলো মানুষ, তাদের প্রবলেমের মধ্যে ঐক্যটা কোথায়? একটা তো ঐক্য আছে, সবার প্রবলেম মানেই একটা ঐক্য রয়েছে,
সেই ঐক্যটাই হচ্ছে সীমিত অবস্থা, মানে খণ্ডাবস্থা, ছোট্ট, মানে একটা ছোট্ট কুয়োর মধ্যে পড়ে এই ব্যাঙেদের যেরকম অবস্থা হয়, অথচ তারা ভাবে যে এটাই বোধহয় পুরোটা দুনিয়া। তো ঠাকুর যে জন্য বলছেন আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো, মানে একটা সীমিত কুয়োর মধ্যে ওদের যাবতীয় যা কিছু আস্ফালন, যাবতীয় যা কিছু দলাদলি, এই ওই সব কিছু একটা সীমিত কুয়ো। এই ঠাকুরই কিন্তু একসময় বলতে গিয়ে বলছেন যে চারা গাছকে বেড়া দিতে হয়, মানে বেড়া দিতে বলছেন, নইলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ওই বেড়া আর এই বেড়া আলাদা, বিরাট তফাৎ। মানে এই বেড়া কথাটাই কিন্তু ইউজ করছেন, একদম যে আমি কি এদের বেড়ার ভেতর থেকে উদ্ধার করতে পারবো। তো মানে কুয়োর ভেতর থেকে ঠাকুর যে একটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, মানে আমাদের আমেরিকায় যেতে হবে না, আন্তর্জাতিক মানে গ্লোবালাইজড, মানে একটা বিশ্বায়িত, একটা অসীম, মানে অসীমের সঙ্গে কানেকশন, এইটা মানুষ যদি একটা করে দেয়, যেটা ঠাকুর বিভিন্ন জায়গায় দেখবে কথামৃতে আছে, আমরা তুমি পড়তে গিয়ে পড়বে, যে গ্যাস কোম্পানির সঙ্গে তোমার ঘরের কোনোভাবে একটা যোগাযোগটা করে দাও, তারপর গ্যাস আপনা আপনি আসবে। সে ওই সময় ওই ব্যবস্থাটা ছিল যে শিয়ালদায় গ্যাসের অফিস আছে, সেইখানে তদবির করে তোমার লাইনটা জুড়ে দাও, তারপর বাড়িতে গ্যাস আসবে, গ্যাস বাতি জ্বলবে, একদম সব জ্বলবে। তো এই লাইনটা জোড়া, এই জিনিসটা করতে ঠাকুর এসেছেন। ঠাকুর নিজে জানেন কিন্তু তার আসার উদ্দেশ্যটা কি ওখানে, তিনি লাইনটা জুড়ে দিতে এসেছেন। আসলে বিশ্বের সাথে যোগে যেতে বিহায় একদম, মানে এই সমস্ত কুটি 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 জায়গাগুলোকে ঠাকুর জুড়তে এসেছেন, যে কারণে মায়ের কাছে ওই প্রশ্নটা আগে রাখছেন, মানে তার উদ্দেশ্যটা আগে ওইভাবে ব্যক্ত করছেন, যে বেড়া থেকে অসীমে নিয়ে যাচ্ছেন, যে কারণে কোনো রকম কোনো প্রসঙ্গ ওঠেনি। তা সত্ত্বেও ঠাকুর শুরুতে বলছেন যে মানুষের হৃদয়, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, এবং ভগবান সেখানে আরামে থাকেন, মানে জাঁকিয়ে, তুমি একটু আগে বলছিলে যে জাঁকিয়ে বসে থাকেন, যে বৈঠকখানা মানে জাঁকিয়ে বসে থাকা। তো আমরা যদি এই সময়ের প্রেক্ষিতে যারা ভক্তি পথে আছেন, যারা ভক্ত ভগবান সম্পর্ক নিয়ে আছেন, একদম মানে ঠিক আছে, তারা তাদের মতো, সেখানেও বলা যায় যে হ্যাঁ মন্দিরে যান, তীর্থ করতে যান, সব জায়গাতেই যান, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি যদি নিজের ভেতরেই তাকে খুঁজে না পেলাম, তাহলে তিনি শুধু বাইরে ওই করলে আমাদের চিরকাল নয়, বহিরঙ্গ হয়েই থেকে যেতে হবে, অন্তরঙ্গতাটাই আর ঢোকা যাবে না। আমরা শুধু মানে শুধু খুঁজে মরতে হবে, পাবো না আর কোনোদিন, মানে আমাদের রেজাল্ট আর কোনোদিন বেরোবে না। এখানেই বিশ্বাস করতে হবে যে তার অংশ আমি, এবং তিনি আমার মধ্যে আছেন, ওই কারণেই আমাদের ভেতরে শুভ বোধটা সবসময় জাগ্রত হচ্ছে, যেটা এর আগেও আমরা একদিন আলোচনা করেছি, যে যারা মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘোরে তারা যেমন নিজেদের হনু মনে করে, তেমন আমরাও যেন এটা মনে করি যে আফটারঅল সকলেই যে নেতা নেত্রীরা তো সবাই মানুষ, তাদের একটা সীমিত দৃষ্টি, তাদের একটা সীমিত এন্ড আছে, শুরু থেকে এন্ড, কিন্তু আমরা তো আসলে অসীমের অংশ। আমরা যদি সেই নিজেদের চিনতে পারি, তাহলেই আমরা আমাদের মনের মধ্যে আলো জাগিয়ে তুলতে পারবো, আমাদের মধ্যে শুভ বোধ জাগিয়ে তুলতে পারবো। এবং আমাদের গত মাসের যিনি অতিথি হিসেবে এসেছিলেন গৌরবও কিন্তু একই কথা বলেছে। ওর মানে এই জেনারেশন, আমরা তো ওকে এই জেনারেশনই ধরবো, ও কিন্তু একই কথা বলে গেছে যে ওর কাছে স্পিরিচুয়ালিটি মানে নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজের সাথে অনেস্ট থাকা। এবার সেই অনেস্টির মধ্যে তুমি যত নিজেকে পাওয়ারফুল মনে করবে, তুমি যত পজিটিভ এনার্জি একেবারে একটা আকর মনে করবে, এবং সেই পজিটিভ এনার্জি আমাদের কোথা থেকে আসছে? এই ভেতর থেকে আসছে। ঈশ্বর ভেতরে থাকা মানেই এই পজিটিভ এনার্জি ভেতরে আসে। হ্যাঁ, মানে ভেতরটা একটু শান্ত সুন্দর রাখলে একটা যে সুন্দর বহমানতা সৃষ্টি হয়, সেইটা। এবং আমরা দেখো ঠাকুরজি শুরুতেই যে উত্তরটা দিচ্ছেন, আমরা সত্যিই যদি ভেতরে সেইটা মনে করি যে আমাদের সমস্যা প্রচুর, এবং সমস্যার কোনোদিন কোনো শেষ হয় না, এটা শেষ হয়ে যায় তো ওটা শুরু হয়, সব সমস্যার সমাধান কোনোদিন হয় না, কিন্তু একটা ওই যে ওই চাবিকাঠি, একটা যদি ওই জাদুকাঠি পাওয়া যায়, যে সব কিছুর ওপর বুলিয়ে দিয়ে চলে যাওয়া যায়, সব সমস্যা নিজের মতো করে মিটে গেল, সেইটা হচ্ছে যে আমরা যদি মনে করি, বিশ্বাস করতে হবে, যদি বিশ্বাস করি যে সমস্ত পজিটিভ এনার্জি আসলে আমাদের ভেতরে আছে, এবং সমস্যা হচ্ছে নেগেটিভিটি, মানে একটা অপ্রাপ্তি থেকে সমস্যা, অপ্রাপ্তি মানে যেখানে অ দিয়ে শুরু, সেখানে নেগেটিভিটি মানে যেখানে নেই, মানে যেটা আমরা নেই বোধ করছি সেটা নেগেটিভ। সেই আমাদের ভেতরে পূর্ণ কুম্ভ, মানে একদম পজিটিভ এনার্জি টু দি পাওয়ার ইনফিনিটি আমাদের ভেতরে রয়েছে, সেইটা আছে। সেই বিশ্বাসটা হলে, যদি ডিপলি বিশ্বাস করিস,
স্বামীজি যেটা বলেছেন যে ভেতর থেকে ওই ম্যানিফেস্টেশন, মানুষের ভেতর থেকে দেবত্বের ম্যানিফেস্টেশনটা ঘটে। করাতে হবে। আসলে দেবতা বাইরে থেকে এসে তোমাকে মানে অন ফাইন মর্নিং আশীর্বাদ করে দিয়ে চলে যান না, না, ঠিক, মানুষ বদলে যায়, রূপান্তর, একটা মানুষই দেবতা হয়ে ওঠে একদম একদম। ভেতর থেকে জিনিসটা জাগলে। ঠাকুর যে কারণে একদম প্রথম এসে বসে এই জিনিসটাই আগে বলছেন যে ভক্তের হৃদয়ে তার বৈঠকখানা, ভগবান সেখানে খুব ভালো করে মানে আরামে থাকতে ভালোবাসেন। সমস্ত পজিটিভিটি তোমার ভেতরে আছে, এটা জেনে নিয়ে তুমি নেক্সট ধাপে এগো ভাই। এবং ওটা কোন জায়গায় দাঁড়িয়ে বলছেন না, চতুর্দিকে প্রচুর ঘর ভর্তি মানুষ, যাদের মধ্যে সমস্যাই সমস্যা, আর এই এত লোকের মধ্যে কত সমস্যা, আর এই সমস্যা তো কালকে তার আরেকজনের ওই সমস্যা, অত কিছুর মধ্যে সমস্ত কিছু, যেটা মহুয়া বলে এটা জাদুকাঠিতে বুলিয়ে নেওয়া যায় কি, যদি আমরা মনে করি আমাদের এই সমস্যা জীর্ণ প্রতিটি মনের মধ্যে, প্রতিটি মানুষের মনের মধ্যে ঈশ্বর বাস করেন, তাহলে মনে হবে আমি তো সে। এইখানেই সোহমের ফিলিংস, এখানেই নিজেকে নিজের পাওয়ারফুল ভাবা, নিজেকে নিজের ভেতরে একটা আলোকময় সত্তা ভাবা, এবং সমস্ত কিছু সত্যি বড় মানে বড় ওই ইহবাহ্য মনে হয়, বড় বাইরের কথা মনে হয়। নিজের ভেতরটাকে আমাদের জানতে হবে, মনের ভেতরের আলোটাকে আমাদের জাগিয়ে রাখতে হবে সর্বক্ষণ আমাদের বিশ্বাসের দ্বারা, তাহলেই আমরা শুভ কর্মপথে এগিয়ে যেতে পারবো আর ভীষণ ভীষণ ভালো থাকবো। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে, এবং আমাদের সঙ্গে যে আছেন সেটাকে আমাদের তো প্রমাণ দিতেই হবে। হ্যাঁ, এবং সেই প্রমাণ দেওয়ার একটাই চাবিকাঠি, একটাই জাদুকাঠি, সেটা হলো একটা থাম ইমপ্রেশন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, ঠিক? আর আবারও আসবো ফিরে আগামী সপ্তাহে আমি আর মহু, আর তার আগে আমি তো শুক্রবার আসছি, ভালো কথা। আমাদের সঙ্গে থাকুন আর ওই শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টাল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।